নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের কয়েকটা খণ্ডে চৈতন্যের জীবনী নিয়ে কিছু কথা বলছি। আগের দিন আমি বলেছিলাম চতুর্থ পর্ব, যেখানে আমি পানিহাটি দণ্ড মহোৎসব এবং পাটবাড়ির কথা আলোচনা করেছি। আগের খণ্ডগুলোতে আমি নিমাই পণ্ডিতের জন্ম থেকে সন্ন্যাস গ্রহণ, তার চৈতন্যদেব হয়ে ওঠার কাহিনী, অতি সংক্ষিপ্তভাবে তার স্বরূপ গোস্বামীর সম্বন্ধে কিছু জানিয়েছিলাম। এই পর্বে আমি জানাবো তার বৃন্দাবনের অবস্থান এবং নীলাচলে তার আগমন। বৈষ্ণব ধর্ম প্রচারের সাথে সাথে শিষ্য সংগ্রহ করেন। সেই সময় হারিয়ে যাওয়া বহু বৈষ্ণব মন্দির ও আখড়া পুনরুদ্ধার করে সেগুলোর মাহাত্ম্য প্রচার করেন। শ্রীক্ষেত্র পুরীধামে যাওয়ার আগে তার দুই প্রধান শিষ্য রূপ ও সনাতনকে দায়িত্বভার দিয়ে যান মথুরা এবং বৃন্দাবনে গৌড়ীয় বৈষ্ণব আন্দোলন আরো সুদৃঢ় করা। দক্ষিণী শিষ্য শ্রী গোপাল ভট্ট গোস্বামীকে দীক্ষা দেন এবং দায়িত্ব দেন বৈষ্ণব ধর্ম প্রচার করে শ্রীকৃষ্ণ মাহাত্ম্য দিকে দিকে ছড়িয়ে দিয়ে আর বৃন্দাবনে রাধারমণ মন্দির প্রতিষ্ঠার। অদ্বৈত ও নিত্যানন্দকে দায়িত্বভার দিয়ে পাঠিয়ে দেন নবদ্বীপে বাংলার প্রচার কাজ চালানোর জন্য। বৃন্দাবনে মহাপ্রভু এই 6 বছর অবস্থানের মধ্যে বৃন্দাবনে বৈষ্ণব ধর্মের এক ব্যাপক প্রচার হয় এবং অন্যতম প্রধান তীর্থস্থান হিসেবে বৈষ্ণব তীর্থস্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। এরপর তিনি সমস্ত দায়িত্বভার অর্পণ করে সেখান থেকে তিনি চলে আসেন শ্রীক্ষেত্র নীলাচলে। চৈতন্য গবেষক ডক্টর তাপস বন্দ্যোপাধ্যায়ের একটি প্রবন্ধ থেকে জানা যায় যে শ্রী চৈতন্যদেব বৃন্দাবন ছেড়েছিলেন কিছুটা রাজনৈতিক কারণে। বাংলার সুলতান হোসেন শাহের মন্ত্রিসভা থেকে পালিয়ে যান তার 3 রাজকর্মচারী রূপ, সনাতন এবং তাদেরই ভাইপো শ্রীজীব গোস্বামী। তিনি জানতে পারেন যে এর পেছনে নিমাই সন্ন্যাসীর ইন্ধন আছে। সেই সময় দিল্লির শাসনকর্তা ছিলেন সেকেন্দার শাহ বলে এক আফগান পাঠান। তিনি উত্তর ভারতে বিভিন্ন স্থানে প্রচুর হিন্দু দেবদেবীর মন্দির ও মূর্তি ধ্বংস করেছিলেন। ফলে বৃন্দাবনে স্থায়ী বসবাস করা শ্রী চৈতন্যের পক্ষে মোটেই অনুকূল নয়। সম্ভবত এটা তিনি নিজেও বুঝেছিলেন এবং সেই কারণে তিনি নীলাচল বা পুরীতে চলে আসেন এবং স্থায়ীভাবে সেখানে থাকার বন্দোবস্ত করেন। সেই সময় পুরীর মহারাজা ছিলেন প্রতাপরুদ্র দেব। তার রাজত্বকাল ছিল 1497 খ্রিস্টাব্দ হইতে 1540 খ্রিস্টাব্দ পর্যন্ত। গৌড়াধিপতি হোসেন শাহ প্রতাপরুদ্রের মন্ত্রী গোবিন্দ বিদ্যুধরের সাথে ষড়যন্ত্র লিপ্ত হলেও সরাসরি কোনোদিন যুদ্ধ করার সাহস পাননি। এক সময় প্রতাপরুদ্র বঙ্গের মানে আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলা পর্যন্ত অধিকার করে নিয়েছিলেন, কিন্তু সেনাপতি ও মন্ত্রী গোবিন্দ বিদ্যাধরের ষড়যন্ত্রে আর হোসেন শাহর বারবার আক্রমণের ফলে অধিকৃত এলাকা থেকে কিছুটা কমে 1514 খ্রিস্টাব্দে তার বর্তমান রাজ্যপাট এসে দাঁড়ায় পশ্চিম মেদিনীপুরের পিছলদা পর্যন্ত। পিছলদা ছিল পূর্ব মেদিনীপুর জেলায় এক প্রত্যন্ত গ্রাম। জনশ্রুতি বলে পুরী যাওয়ার পথে শ্রী চৈতন্যদেব এই স্থানে পা পিছলে পড়ে গিয়েছিলেন বলে এই গ্রামের নামকরণ হয় পিছলদা। চৈতন্যদেবের এই আগমনকে স্মরণীয় করতে 1959 সালে মানে তার মৃত্যুর বহু বছর পরে স্নান যাত্রার দিন এখানে স্থাপিত হয় গৌড়ীয় মঠ। মঠ অধ্যক্ষ শ্রী অরবিন্দ লোচন অধিকারীর মতে এই পিছলদা ছিল মহারাজা প্রতাপরুদ্রের রাজ্যের সীমানা।
এই রকম রাজনৈতিক পটভূমিতে শ্রী চৈতন্যদেব পুরীতে আসেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সুদীর্ঘ 18 বছর তিনি এখানেই ছিলেন। তিনি অবস্থান করতেন জগন্নাথ মন্দিরের সন্নিকটে জগন্নাথ বল্লভ মঠে। চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণে যান তখন সার্বভৌম ভট্টাচার্য তাকে রায় রমানন্দের সঙ্গে সাক্ষাৎ করার পরামর্শ দেন এবং বলেন যে রায় রমানন্দ তিনি রাধাকৃষ্ণ প্রেমলীলা সম্বন্ধে একজন পণ্ডিত ব্যক্তি। সার্বভৌমের আগ্রহে গোদাবরী নদীর তীরে আলাপ হয় রায় রামানন্দের সাথে। আলাপচারিতার মাধ্যমে রায় রামানন্দ বুঝতে পারেন যে চৈতন্যদেব মহাপ্রভু সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। রামানন্দ ছিলেন বৈষ্ণব ধর্মের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব এবং পরে তিনি হয়ে ওঠেন মহাপ্রভুর প্রধান সহযোগী। পরে চৈতন্যদেব যখন পুরীতে আসেন তখন রামানন্দ তার কথা মহারাজা প্রতাপরুদ্ধকে জানায়। রাজা প্রতাপরুদ্ধ ছিলেন ভগবান জগন্নাথের একনিষ্ঠ ভক্ত। শ্রী চৈতন্য যেহেতু নবদ্বীপের অধিবাসী ছিলেন, যেটি হোসেন শাহের অধিকৃত অঞ্চলের মধ্যে পড়ে, তাই তিনি চৈতন্যদেবের সম্বন্ধে প্রথমে সন্দেহ প্রকাশ করেছিলেন। তার সংশয়ের কারণ ছিল যে একজন মুসলমান শাসনের অধীনে রাজ অনুগ্রহ ছাড়া কিভাবে বৈষ্ণব ধর্ম তিনি প্রচার করেছিলেন। পরবর্তী সময় প্রতাপরুদ্ধ তার গুরু কাশী মিশ্র ও বিশ্বস্ত রাজকর্মচারী রায় রমানন্দের সঙ্গে দীর্ঘ আলোচনা ও রাজনৈতিক ঘটনা বিশ্লেষণ করে নিশ্চিন্ত হন যে তিনি একজন কৃষ্ণপ্রেমী বৈষ্ণব সন্ন্যাসী। মহারাজা চৈতন্যদেবের সম্বন্ধে কৌতূহলী হয়ে ওঠেন এবং মন্ত্রী রায় রামানন্দর কাছে সাক্ষাতের ইচ্ছে প্রকাশ করেন। রাজার আগ্রহের কথা চৈতন্যদেবকে জানালে তিনি প্রথমে অসম্মত হন। তার ভয় ছিল রাজার সাথে দেখা করে বা পরোক্ষে রাজার অনুগ্রহ লাভ করলে তার কৃষ্ণ সাধনায় বাধা পড়বে এবং আধ্যাত্মিক লক্ষ্য থেকে তিনি বিচ্যুত হবেন। তিনি রাজনীতি থেকে দূরে থাকতে চেয়েছিলেন, কিন্তু বারংবার রাজার এই আকাঙ্ক্ষার কথা জেনে সেই অনুরোধ তিনি ঠেকাতে না পেরে রায় রামানন্দর মধ্যস্থতায় রাজার সাথে সাক্ষাৎ করতে স্বীকার করেন। এই সাক্ষাৎ ছিল অতি গুরুত্বপূর্ণ এবং মহারাজা রুদ্রপ্রতাপ চৈতন্যদেবের স্বাধীন আসার সুযোগ পান এবং তার ভক্ত হন। মহাপ্রভুর কৃপা পেয়ে মহারাজা ধন্য হয়ে গেলেন। মহাপ্রভু মহারাজকে সরাসরি দীক্ষা দেননি, কিন্তু একজন ভক্ত হিসেবে শিষ্যরূপে স্বীকার করে নিয়েছিলেন। পরবর্তীকালে এই মিলন চৈতন্যদেবের বৈষ্ণব ভক্তিবাদ প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার আনুকূল্যে সারা উড়িষ্যা রাজ্যে বাড়তে লাগলো গৌড়ীয় বৈষ্ণবদের রাধাকৃষ্ণ প্রেমের জোয়ার। তা বন্ধুরা, আমি 5 নম্বর পর্বে, যেটা এখন আমি বললাম, এই পর্বে আমি তার বৃন্দাবন বাস এবং নীলাচলে আগমন টুকুনি বললাম। এর পরের পর্বে আমি বলবো যে নীলাচলে থাকার সময় তার জীবনে কি ঘটনা ঘটেছিল সেটা নিয়ে একটু আলোচনা করব। তা আজকের মতন আমি এখানেই শেষ করলাম। আবার আমাদের দেখা হবে এর পরে মানে 6 নম্বর পর্বে আমাদের দেখা হবে। ততক্ষণে আপনারা সব ভালো থাকবেন। এখন আসি, নমস্কার, ধন্যবাদ।